স্বাধীনতার প্রত্যাশা প্রাপ্তি বলা হয়ে থাকে। ৭১-এর পূর্ণতা এনে দিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান। আপনার কি মনে হয় আমরা যে আকাঙ্ক্ষা জনাকাঙ্ক্ষা ছিল, যেটা মানুষ চেয়েছিল, সেটির সফল বাস্তবায়নে এই সরকার, গণ অভ্যুত্থানের সরকার কি করছে? প্রথম কথা হচ্ছে, আমার দুই পাশের সম্মানিত আলোচকরা এত সুন্দর করে সব পয়েন্টসগুলো তুলেছেন যে আমি ওখানে আর কি বলে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কোনো কথাই বলবো না, কারণ আমার পয়েন্টসগুলো খুব পরিষ্কার রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন যে মুক্তিযুদ্ধের ৭২-এর স্বাধীনতার অপূর্ণতা এই ২৪-এ হবে। আলবত হবে না। নাহিদ, হাসনাত, সার্জিস, আমি তোমাদের স্যার, তো আমি বলতে বাধ্য হচ্ছি আলবত হবে না। কেন হবে না সেটা তো আমি আসছি না, আমি ওদেরকে ডিসকারেজ করতে চাচ্ছি না। এরা সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমার ইউনিভার্সিটিতে অনেক সমন্বয়, আমার ছাত্র ক্লাসের। তো আমি যেটা বলতে চাই যে এখানে যারা বলছে যে ১-১১ টাইপের সরকার, তো আমি তাদেরকে বলতে চাই, বাবাধন, ১-১১ টাইপের সরকার যদি আসে তোমাদের জন্যে আসবে, তোমাদের জন্য আসবে, নাহলে আসবে না। সৈনিকরা আমাকে বলেছে, আমি বললাম তো সিএমআর, সিভিল মিলিটারি রিলেশনশিপ কমিটির অ্যাডভাইজার বাংলাদেশ সেনাবাহিনীর, তো ওরা বলেছে ওরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। তাহলে কেন আমি এই ছেলেদের দায়িত্ব করতেছি, আমার সন্তানদের, এনসিপির? সেটা হচ্ছে ওরা সামরিক বাহিনীর বিরুদ্ধে একটা কথা বললো, বিতর্কিত করছো। আরে করছো তো করছো, তারপর দিন আবার পল্টি খাচ্ছ কেন, ডাইলিউট করছো কথাটাকে। তুমি করছো বিতর্কিত কথা, সার্জিস বলতেছে আরেক কথা, নাহিদ বলতেছে আরেক কথা। তাহলে আমি বলতে বাধ্য যে আপনারা মিডিয়া যে ভুলটা করছেন, এই জুলাই আগস্টে যে সমস্ত মানুষ, ছাত্ররা রক্ত দিয়েছে, ইনজুর দিয়েছে, চোখ দিয়েছে, অঙ্গ দিয়েছে, এই ছাত্র নেতারা তারা নয়। সেই আহত, নিহত, অঙ্গহানি করা ছাত্রদের মধ্যে যারা পচা অংশ, নষ্ট, তারা এই এখন রাজনৈতিক লোভে আগাচ্ছে। তারপরও আমি চাই তারা রাজনৈতিক লোভে আগাবে, কারণ শতফুল ফুটুক। এখানে যেহেতু একটা ফেসিস্ট ছড়িয়ে আর একটা ফেসিস্ট বসতে চাচ্ছে, বুড়া অপদার্থরা দায়িত্বহীন কথা বলছে, বিএনপির বুড়া হাবরারা অপদার্থরা, যারা ৯০ সাল পর্যন্ত রাজনীতি করতে চায় এবং ৯০ বছর পর্যন্ত। আমি সেদিন বিবৃতি দিয়েছি, দেখেন আমরা যারা ৬০-৭০ বছর পরে রাজনীতি করে, আমরা মানুষ রাজনীতি করে না, রাজনীতি পড়িয়ে আমরা সরে যেতে চাচ্ছি নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে। আমরা চাচ্ছি না ৯০ বছর পর্যন্ত গিয়ে মিনিস্টার হব। এরা কিন্তু মরা পর্যন্ত মহরুম হতে চায় এমপি বা মিনিস্টার হিসাবে। এগুলো এবার হবে না। এখন আমি যেটা বলছি, আপনারা এই যে আমাদের ছেলেগুলো নিহত হয়েছে, আহত হয়েছে, হারিয়ে গেছে, এটা হয়েছে, ওদের প্রতিনিধিত্ব করে সার্জিস, হাসনাত, নাহিদ, এটা নট ট্রু। ওরা আমার সামনে এসে বলুক, কোরআন শরীফ ধরে বলুক যে স্যার আমি ওদের প্রতিনিধিত্ব করি। তো ওদের প্রতিনিধিত্ব করলে তোমাদের সঙ্গে ওরা নাই কেন? এখন এই সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলে একটা কোন জায়গায় রাজুতে বলার পরে ড্রোন নিয়ে আমার লোকরা দেখেছে ১৩৫০ জন ছিল, 1350। তো এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সাধারণ ছাত্র, জেনারেশন জেড, এরা হতাশ হয়ে যাচ্ছে। আমাদের অনেক সমন্বয়ক চিটাগাং ইউনিভার্সিটিতে পদত্যাগ করে বলছে, আমি যদি পদত্যাগ করছো কেন? বলছে পদত্যাগ করছে স্যার, বুঝতেছেন তো? আমি হ্যাঁ বুঝছি, ওকে ফিনিশ। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, ১-১১ সরকার যদি আসে, এনাদের কথাই বার্তায় কিন্তু ওই কথাগুলো এসছে, আমি এর দ্বিরুক্তি করছি না, যে এখনও আমরা দুষ্ট চক্রের হাতের বাইরে যাইনি। সামরিক বাহিনীকে এভাবে কথা বলতে হয় না। সামরিক বাহিনীর উচ্চতর ১০ জন জেনারেল মানে সামরিক বাহিনী না। আচ্ছা যাক, এটা তারা করেছে। তাই ১-১১ ধরনের সরকার যদি আসে, তাদের জন্য আসবে। আর ইউনূস স্যারের কথায় যদি আসেন, ইউনূস স্যার দেখেন চিটাগাংয়ের স্বর্ণ ব্যবসায়ীর ছেলে। স্যার কিন্তু লালিত পালিত, স্যার বাটার খেয়েছে, সব কিছু খেয়েছে, কিন্তু উনি যখন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছে, তখন থেকেই উনি আমেরিকানদের সাথে গ্রুমড। তো উনি বাংলার মেহনতি মানুষের কথা বুঝবে এটা ঠিক না। উনি কিন্তু গ্রামীণ ব্যাংকিংটা করেছিল ৩০% সুদ নেওয়ার জন্য, যেটা সাবেক ফ্যাসিস্ট ওনাকে যে কারণে সুদখোর বলে, কিন্তু উনি তো অস্বীকার করতে পারে নাই। আমি থিওরিটিক্যাল প্রশ্ন করতে চাই, দুজন জ্ঞানী লোক আছে বলে, এটা আজকে এখানে কিন্তু এটা প্রযোজ্য না। সেটা হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট, আমাকে আপনি বলেন, আমি চ্যালেঞ্জ শুরু করলাম, বাংলাদেশের একটি উপজেলা, একটি গ্রামকে গ্রামীণ ব্যাংক পভার্টি এলিভেট করতে পারছে? গ্রামীণ ব্যাংক এমন সফল যে এখনও ৬৮,০০০ গ্রাম এবং আমাদের সমস্ত উপজেলায় পভার্টি ইজ দেয়ার। সো গ্রামীণ ব্যাংক ইজ এ ফেইলার। কিন্তু এটা হচ্ছে মার্কিনী ব্যাকিংয়ে উনি কিন্তু আবার চলে গেছেন
আমেরিকাতে এখানে গ্রামীণ শিখানে। সো উনি যে ডিম্ব কথা বলে, ইসলাম মুসলিম হিসেবে আমি জানি কিয়ামত পর্যন্ত সবসময় গরিব বড় লোক থাকবে। উনি বলতেছেন যে এলিভেটেড, দুনিয়া গ্লোবালাইজ হচ্ছে, আমাদের বায়ু দূষণ বাড়বে, উনি বলতেছেন দূষণমুক্ত হবে। ওনার 330 ইজ এ 3 ডিম। আমি যেটা বলি স্যারের, আমার সম্মানিত স্যারের, আমার ইউনিভার্সিটির টিচার, আমাদের একসাথে আমি চাকরিও করছি কিছুদিন। তো বেকারত্ব, শূন্য বেকারত্বের কথাও বলেছেন। শূন্য বেকারত্ব, তো এগুলো তো যেখানে ওনার আমলে প্রত্যেকদিন বেকারত্ব বেড়েছে। আপনি ওনার থিওরির কথা বাদ দেন, উনি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করছে সেদিন থেকে আজকে পর্যন্ত 7 মাসে বেকারত্ব বাংলাদেশে ইন্ডেক্স কমেছে না কমে নাই? ডক্টর ইউনূস আপনি চায়না থেকে এসে ওই কাজে হাত দেন যে বেকারত্ব কমানোর জন্য। আর আপনি লজ্জা পাবেন যদি আপনি যেদিন দায়িত্ব গ্রহণ করতেছিলেন আর আজকে পর্যন্ত বেকারত্ব সংখ্যা কমে নেই, বেড়েছে। তো স্যারের কাছ থেকে আমরা চাইব যে উনি বিশ্বাসযোগ্য কথা বলবেন। তো যাই হোক, এই যেটা আমি আপনাকে বলতে চাই যে আমার পাশের এই একজন সম্মানিত আলোচক, ওই এই পাশে সম্মানিত আলোচক, আমাদের কথাগুলোকে যদি ওনারা পজিটিভলি নেয়, আমাদের কথাগুলো থেকে ওনারা যদি শিখতে চায়, তাহলে আমাদের এই নতুন নেতৃত্ব হয়তো এই একবার তারা একটু লাইন চুত হলেও আবার লাইনে আসতে পারবে। কারণ আমাদের এই নতুন প্রজন্ম ছাড়া কোনো গতি নাই। বস্তা পচা চোরা যাদেরকে আমরা দেখেছি এই যে 54 বছরের শাসনে, যারা বললাম না কৃষকের ছেলে এসে প্রাডো চালায়, আরে ভাই আমি প্রাডোতে জন্মগ্রহণ করে এখন পুরান প্রাডো মডেল চেঞ্জ করতে পারি নাই। তো আপনারা আমার সম্বন্ধে জানেন। তো এদেরকে সাইডলাইনে নিয়ে যেতে হবে যে আপনি দুর্বৃত্ত রাজনীতি। আচ্ছা, যারা এইসব কথা বলতেছে, এসব কথা বলিয়েন না, আমার কষ্ট হয়। আমার ছেলেকে সার্জিস যে বলছে, ইনি বোধহয় বলছে যে 100 এতটা গাড়ি চালাইছে, এটা আমার ফ্যামিলি এই সেই। সার্জিস, তুমি যদি বাবা সম্ভ্রান্ত ঘরের ছেলে হও, তোমার বাবার এবং তোমার এই টিন সার্টিফিকেট এবং ট্যাক্স ফাইলটা জনগণের সামনে প্লেস করো। যেমন আমি এবারও কিন্তু 3 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছি স্যারজিস, 3 লাখ ইউনিভার্সিটির টিচার হয়ে, যেহেতু আমার পরিবারের ব্যবসা আছে। তো আমি জানতে চাইবো যে সার্জিসকে ওই আর একটা ব্রেনি মহাজ্ঞানী মহিলা চেষ্টা করছে সার্জিসকে পথে আনতে। সার্জিস ইঙ্গিতটা না বুঝে আবার বলতেছে আমার পকেটে এই টাকা নাই, মানে সেই টাকা আছে, আমার বাপের সেই টাকা আছে। তোমার বাবার ওয়েলথ ইনকাম ট্যাক্স রিটার্নটা গত 5 বছরের হাজির করো। তো আমি আমার সামনে কথা বললাম, আমি এভাবে কথা বললাম, বেঁচে গেছো যে আমি রাজনীতিতে নাই, আমি তোমাদের গার্জিয়ানের স্পেসে থাকতে চাই। আমি আশা করব যেহেতু আমার কোনো রাজনৈতিক অভিলাষ গত 45 বছরের নাই, আমি তো 40 বছর শিক্ষকতা করতেছি, আমার আগামীতেও নাই, নাহলে ইউনূস স্যারের ক্যাবিনেটে আমি থাকতাম। তো এই আমার ছেলে চাই না, আমি তোমাদের স্যার হয়ে থাকতে চাই, দেশকে গাইড করতে চাই, দ্যাট মাচ। জি, বর্তমান সমসাময়িক রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, যেটি ডক্টর আকাশ বলছিলেন যে ঠিক একই কায়দায় একই ধরনের ফ্যাসিবাদ এখনও আচরণে প্রকাশ পাচ্ছে। আপনার কি মনে হয় যে আমরা এই থেকে উত্তরণের জন্যই যে ছাত্র জনতা জীবন দিল, আমি বারবার একটা দুষ্ট চক্র হয়ে গিয়েছে? আমি বারবার একটা কথা বলার চেষ্টা করতেছি, আমার এই পাশে আর ও পাশে দুইজন বক্তা যা বলছেন ওনাদের সাথে আমার দ্বিমত করার সুযোগ নাই। 1 নম্বর, কারণ আমাকে কিছু কথা জাতির জন্য বলতে হবে। আপনি সংবিধানের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন। এই সংবিধানটা নিয়ে যদি আপনি এখন এখানে একটা টকশো করেন যে এই সংবিধান শুধু ধর্ষিত, ইট হ্যাজ বিন রেপড ইন অ্যান্ড আউট, এই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, এই সংবিধানে যতগুলো অধ্যাদেশ হয়েছে, এই সংবিধানে ফ্লোর ক্রসিং ল হয়েছে, এই সংবিধানে একটা পরিবারের জন্য SSF গার্ড দেওয়া হয়েছে, দিস কনস্টিটিউশন হ্যাজ বিকাম এ ফ্যাসিস্ট কনস্টিটিউশন অ্যান্ড ইট নিডস রিনিউয়াল। এখন জনগণকে বোঝানোর জন্য যে সংবিধানের এইসব ঝামেলার ভিতরে জনগণকে পাঠানোর দরকার নেই। আমি শুধু বলতে চাই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেটা হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। ভাই, ওখানে যে লেবারের ছেলে গিয়ে MP হয়েছে, আমি তো রাজার ছেলে, আমার দাদা রাজা ছিল, আমি 3rd জেনারেশন সিভিলাইজড। ও আমাকে বলতেছে যে আমি প্রজা, উনি রাজা। আরে ভাই, তুমি তো আমার চাকর ছেলের ছেলে, ইলেকশনে গেছো, আমার বাবার ইতিহাস 65 থেকে চিটগনিয়ান সজাগর, ঠিক আছে, ইউনূস সাহেবের সময় থেকে। তাহলে এই যে একটা চাকরের ছেলে বা এরকম বাজে লোক গিয়ে MP মিনিস্টার হয়ে বলতেছে সে রাজা, আমরা প্রজা। তাই আমি সবসময় বলেছিলাম যে আমি পারলে সংবিধানের দেশের নাম চেঞ্জ করে দেব। সেই কথাটা কিন্তু উঠে আসছে যে গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র না হয়ে এটাকে পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ, মানে জনগণতান্ত্রিক এটা। তাই এখানে একটা ব্যাপক টিউনিংয়ের দরকার আছে। এখানে ব্যক্তিকে আর বড় করা যাবে না, জনগণকেই বড় করতে হবে, এটা এখানে কথা শেষ। তারপরে এবার আসেন উনি যে কথা বলছিলেন
এত হতাশার ভিতরে আমি ওনার মতন একটু আশাব্যঞ্জক কথা বলতে চাই, এত হতাশার ভিতরে সেনাপতিকে গালি দিয়ে খারাপ কথা বলে অ্যারেস্ট হয়নি। ইউনূস সাহেবকে গালি দিয়ে আমরা কথা বলছি এখানে, যেটা হাসিনার আমলে অসম্ভব সম্ভবই ছিল। ছিল না। হ্যাঁ, তারপরে আমি ওই দিন ভাবতেছিলাম যে ভারত আর একটাও বর্ডারে মারছে না কেন। ইফতার সেহরির পর আই ওয়াজ ওয়ান্ডারিং যে ফেলানিকে ফেলছে না কেন, হলোটা কি? ঠিক আছে, তাহলে এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু হয়েছে। তবে ইউনূস সাহেব অনেক কিছু কাজ করতে পারছেন যেটা আমরা পারতাম না। যেমন উনি ওই গুম খুনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল চুক্তিতে সাইন করছেন। হি হ্যাজ ডান এ লট অফ থিংস, কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন, একেবারে ব্যর্থ হচ্ছেন গ্রাউন্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, একেবারে মাঠের ক্ষেত্রে। কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী প্রধান চেষ্টা করছে। সেনাবাহিনী প্রধানকে আমি কোনো জায়গায় বলি না যে উনি একজন ফেরেস্তা, কিন্তু সেনাবাহিনী প্রধানের এই হাসিনার পদত্যাগের বা চলে যাওয়ার আগে থেকে এখন পর্যন্ত ওনার কার্যকলাপকে একটা ব্যালেন্সিং ছাড়া কোনো খারাপ কিছু আমরা দেখছি না। তো সেই জন্য হি নিডস, যেমন ওনার আগে সেনাপতিরা কী ছিল, ওনার আগে ডিজিএফআই প্রধানরা অন্যরা কী ছিল। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে একটা ওয়েটেড অ্যাভারেজ বের করতে হবে। আমরা কোনো জায়গায় সুফি পাবো না, আগামী নির্বাচনও আমরা সুফি পাবো না। ডক্টর পারভেজ নির্বাচনের কথা বলছিলেন, দুই বক্তাই কিন্তু নির্বাচনের কথা বলেছেন, জনপ্রতিনিধিদের ক্ষমতা। নির্বাচন আসলে কবে হবে? না, আমি কোনো অথরিটি না নির্বাচন কবে হবে বলার, কিন্তু আমি আপনাকে ধারণা না, আমি আপনাকে অ্যানালাইসিস থেকে বলতে পারবো। এই মুহূর্তে আমাদের মহাগুরু ইউনূস সাহেব যা করছেন, এই মুহূর্তে বিএনপি যা করছে, এই মুহূর্তে ছাত্রনেতারা, সকল ছাত্রনেতা, ছাত্রদের আমি নমস্কার সালাম দিই, এগুলো ছাত্র হচ্ছে ওদের একটি উচ্ছিষ্ট অংশ। সো ওরা যা করছে, আমি মনে করছি না নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং গ্রাউন্ড আপনার আগামী 2.5 বছরের মধ্যে হবে। আমি শুধু একটা বাঁকা কথা বলতে পারি, ইউনূস স্যারের সঙ্গে দেখা হলে ফেস করব। সেটা হচ্ছে যে ইউনূস স্যার তো বিভিন্ন কথা বলেছে, তো শেষ পর্যন্ত এখন উনি বলতেছেন যে এই ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত। ইউনূস স্যার আগামী জুনও নির্বাচন দিতে পারবে না, খুব সম্ভবত নির্বাচনটা যদি আমরা পারি করতে হয় দেশে, তারপরে জুনে, নট 26 জুন, 27 জুনে হলেও হতে পারে।